আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। নতুন অধ্যায় হলো কি? শ্বসন ও শ্বাসক্রিয়া, 5 অধ্যায়। আজকে আমাদের প্রথম ক্লাস। তাহলে দেখো এখানে আমাদের যে বিষয়গুলো, এটা বেশ মজার, অনেক কিছু জানার আছে এখান থেকে। তাহলে প্রথম কথা হলো রেসপিরেশন। অ্যাডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট আর একাডেমির জন্য কেমন? আচ্ছা, অ্যাডমিশনের জন্য মেডিকেল অ্যাডমিশনের প্রত্যেকবারই এখান থেকে একটা একটা কোশ্চেন হতে দেখি। হ্যাঁ, হয় একাডেমিকের জন্য হচ্ছে একাডেমিকও, কারণ এখন তো আবার বিগত বছরে তোমাদের 8টা অধ্যায় হওয়ার কারণে, এই 7টা অধ্যায় হওয়ার কারণে কোনো অধ্যায় বাদ দিচ্ছে না, সব অধ্যায় একটা একটা করে ফেলছে। হ্যাঁ, মানে কোনো অধ্যায়কে অসন্তুষ্ট রাখা হচ্ছে না, সব অধ্যায় থেকে একটা করে দিচ্ছে, আর কোনো একটা অধ্যায় থেকে দুইটা দিচ্ছে, বড় অধ্যায় হলে দুইটা দিচ্ছে। আর এই কিন্তু সব অধ্যায় থেকে দেওয়া হয়, দুইটা তিনটা করে দেওয়া হয়। তো আর মেডিকেল অ্যাডমিশনের জন্য মানবদেহের অধ্যায়গুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। মানবদেহের যতগুলো অধ্যায়, অন্যান্য অধ্যায় থেকে অনেক সময় কোশ্চেন একবারে বাদ দেওয়া হয়। হ্যাঁ, যেমন ধরো যে হাসপুরিন, হাইড্রা, রুই, হ্যাঁ, অনেক সময় প্রথম অধ্যায়, কিন্তু মানবদেহের অধ্যায়গুলো বাদ দেওয়া হয়, কারণ এটার সাথে মেডিকেল রিলেটেড, এই জন্য এটা দেওয়া হয়। বুঝতে পেরেছো? আবার উদ্ভিদের ক্ষেত্রে, মানে জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে, সেখানে দেখা যায় ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই অধ্যায়গুলো কখনো বাদ দেবে না। কেন? যে কারণ এটার সাথে আমার মেডিকেল রিলেটেড, এই জন্য এই অধ্যায়গুলো থেকে কোশ্চেন প্রত্যেকবার দিলেই। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রথম অধ্যায়ে আমাদের শ্বসন ও শ্বাসক্রিয়া, রেসপিরেশন, ব্রিথিং। রেসপিয়ার মানে শ্বাসক্রিয়া, ল্যাটিন শব্দ রেসপিয়ার মানে হলো শ্বাসক্রিয়া, এখান থেকে রেসপিরেশন নাউন হিসেবে আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এখানে শ্বসনের একটা সংজ্ঞা আছে, অনেক বড় সড়ো, ছোট্ট করে সংজ্ঞা লিখলেই হয়। হ্যাঁ, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে খাদ্য বস্তুর মধ্যে যে স্থিতিশক্তি থাকে, সেটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে ওই স্থিতিশক্তিতে গতিশক্তিতে পরিণত হওয়াটাই হলো শ্বসন। এইটুকু যদি বলো তাও হবে। আবার শ্বসন যদি এইটুকু বলো যে একটা কোষের মধ্যে যে খাদ্য বস্তু থাকে, সেটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটিপি তৈরি করার নামই হলো শ্বসন, তাও হবে। সংক্ষিপ্ত 1 মার্কের জন্য এটুকু লিখলেও হয়। এখন দেখো, মানুষের শ্বসন তন্ত্রের মধ্যে প্রথমে বলা হচ্ছে মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস। মনে রাখবা, শ্বসন তন্ত্র বলতে তো আসলে ফুসফুস, শ্বাসনালী, হ্যাঁ, সবকিছু মিলেই, নাক, ছিদ্র, সবকিছু মিলে। তবে প্রধান শ্বসন অঙ্গ কোনটা যদি পরীক্ষায় আসে, মানুষের প্রধান শ্বসন অঙ্গ কিন্তু ফুসফুস, এটা হলো প্রধান শ্বসন অঙ্গ। ঠিক আছে? কিন্তু যদি বলে হাঁসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ কোনটা, তাহলে কি বলতে হবে? হাঁসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গের নাম কি? না, টাকিয়া। টাকিয়া। হাঁসফড়িংদের তো ফুসফুস নাই, আছে? নাই তো, বায়ুথলি আছে। হ্যাঁ, বায়ুথলি আছে, কিন্তু ওদের হচ্ছে টাকিয়াটাই কিন্তু গোটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে না, তাই কিনা? শাখা প্রশাখা হয়ে, ওই জন্য ওটাই ওদের প্রধান শ্বসন। বুঝতে পারছো? আর আমাদের প্রধান শ্বসন ফুসফুস বলা হয় এই কারণে, যেহেতু ফুসফুসের মধ্যেই কিন্তু যে এর যে অ্যালভিউলাস থাকে, বায়ুথলি থাকে, তার আশপাশে রক্তজালক পিছিয়ে থাকে, সেখানে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। এই জন্যই হলো ফুসফুসকে বলা হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, শ্বসনের পর্যায় কয়টি? তাহলে আমরা বলবো শ্বসনের পর্যায় 2টি, একটা সবাত, একটা অবাত। কিন্তু যদি বলে শ্বসন কত, মানে শ্বসন কয় প্রকার, এরকম যদি বলে, তাহলে কিন্তু শ্বসন করতে 4টা প্রকার লাগে, তাই না? গ্লাইকোলাইসিস, অ্যাসিডাল কোয়েন, কেপ চক্র, ইলেকট্রন প্রবাহ। তাহলে শ্বসন কত প্রকার? 4 প্রকার, মানে 4টা ধাপের মাধ্যমে শ্বসন ক্রিয়া ঘটে। তাহলে শ্বসনের পর্যায় বললে 2টি, শ্বসন হওয়াটা, হ্যাঁ, কত প্রকার শ্বসন পর্যায় না বলে তাহলে 4 প্রকার বলবো, 4টা প্রকারের মাধ্যমে শ্বসন ক্রিয়া ঘটে। এইগুলো বিষয়। তাহলে এখন দেখো, এখানে আমাদের এখানে একটা মানুষের শ্বসন তন্ত্রের ভাগ করা আছে। প্রথমে বলা হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এই জায়গাটা কতটুকু? তাহলে এটা হলো বলছে সম্মুখ নাসারন্ধ্র। আমরা বর্ণনার মধ্যে পড়বো। সম্মুখ নাসারন্ধ্র তো আমরা বুঝতে পারছি, এই যে নাকের যে দুটো ফোঁটা, এই দুটো ফোঁটাই হলো সম্মুখ নাসারন্ধ্র। সম্মুখ মানে কি? সামনে, তাই না? নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র। তাহলে সম্মুখ নাসারন্ধ্রের পরে ভেস্টিবিউল নামে একটা অংশ আছে। এটা কিন্তু আবার নতুন এডিশনের বই নাই, কিন্তু পুরাতন এডিশনের বই আছে এবং অন্য লেখকের বই আছে। এই বই কি আছে? ভেস্টিবিউল। সব বই ভেস্টিবিউল আছে, এটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, ভেস্টিবিউল হচ্ছে মানে সম্মুখ নাসারন্ধ্রের পরে আছে ভেস্টিবিউল, এরকম।
এটা একটু বইয়ে লিখে নাও, এটা সব বই আছে। ভেস্টিবিউল, হ্যাঁ। তো এই ভেস্টিবিউলটা, এটা কোনো কারণবশত মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ। ভেস্টিবিউলের সরল বাংলা অর্থ প্রসারিত। ভেস্টিবিউলের সরল বাংলা অর্থ হলো প্রসারিত। ভেস্টিবিউল কতটুকু এটা একটু আমরা দেখে নিই, প্র্যাকটিক্যালি দেখি যে ভেস্টিবিউল আসলে আমাদের কতটুকু ভেস্টিবিউল হবে। সম্মুখ নাসারান্ত, এই দুটো প্রকার সম্মুখ নাসারান্ত। ভেস্টিবিউল কতটুকু মনে রাখবা আমাদের, হ্যাঁ, যে অংশটুকু নরম এবং যে অংশটুকু আমাদের আঙ্গুল যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত ভেস্টিবিউল। বুঝা গেল? আমাদের নাক ফুটানোর সময় আমাদের আঙ্গুল নাকের মধ্যে যতটুকু পর্যন্ত যাবে ততটুকুই হলো ভেস্টিবিউল। বুঝা গেল? কি ভেস্টিবিউল হলো নাকের নরম অংশ। ভেস্টিবিউল হলো নাকের নরম অংশ, যেখান থেকে হাড্ডি শুরু হলো সেটা নাসা গহ্বর, সেটার নাম হলো নাসা গহ্বর। ওটা কিন্তু ভেস্টিবিউল না। ভেস্টিবিউলের মধ্যে লোমকূপ থাকে, ওই যে লোম, ভেস্টিবিউলের মধ্যে লোম থাকে, হ্যাঁ, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যে নাকের মধ্যে আমরা হাত দিতে পারি ততটুকু পর্যন্ত যতটুকু ভেস্টিবিউল আছে। ভেস্টিবিউলের পরে আর আমরা নাসা গহ্বর পর্যন্ত হাত দিতে পারি না, হাত অতদূর যাবে না, হ্যাঁ। তাহলে এই নরম অংশটাই হলো ভেস্টিবিউল, এটা মনে রাখবা। ভেস্টিবিউলের মধ্যে কি থাকে? এখানে কিন্তু আমাদের লোমকূপগুলো থাকে, এটা হলো বড় বড় ধুলাবালি আটকায় দেয়, ঠিক আছে। 100 প্লাস মাইক্রন, মানে 100 মাইক্রন প্লাস এর থেকে বড় জিনিসগুলা এই লোমকূপগুলা আটকায় দেয়। বুঝতে পারলো কি? তাহলে হচ্ছে ভেস্টিবিউলের কথাটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এখানে হলো সম্মুখ নাসারান্তে আরেকটা কথা, ন্যাসাল সেপ্টাম। সেপ্টাম মানে ব্যবধায়ক, ন্যাসাল বলতে নাক, নাকের মাঝে কি একটা ব্যবধায়ক আছে না, প্রাচীর আছে, এটাকে বলছে ন্যাসাল সেপ্টাম। এইটা, তাই না? এটা। এবং আসলে কেন দুইটা, মানে আমাদের তো মানে একটা নাক ছিদ্র হলেও হবে, তাই না? মুখ যেমন একটা, তো আমাদের নাক ছিদ্র দুইটা কেন? এর পিছনে লজিকটা কি? দুইটা দেওয়ার কারণটা কি? বৈজ্ঞানিক কারণ কি? দুইটা নাক ছিদ্র কেন? মানে নাক ছিদ্র দুইটা বলতে এই একটা দুইটা না, নাক একটা কিন্তু নাক ছিদ্র তো দুইটা, ঠিক না? তো দুইটা কেন? কেন দুইটা বলতো? কি কারণে দুইটা? না, একটা থাকলে অল্প বলতে যদি আমাদের মাঝে এই ব্যবধান না থাকতো তাহলে তো বেশ বড় সড়ই হতো, তাই না? তাহলে তো ময়লাগুলো সরাসরি ফুসফুসে যায়, আক্রান্ত হয়ে যায়। না, লোমকূপ থাকতো তো, এই ওয়ালে লোম, ওয়ালে লোমকূপ, সেটা তো আছে, থাকতোই। কি কারণ? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে কারণটা কি। কারণটা হলো যে যদি আমাদের একটাই নাক ছিদ্র থাকতো তাহলে 24 ঘন্টা নাকের মধ্যে দিয়ে অক্সিজেন ঢুকতে ঢুকতে ঘর্ষণ জনিত কারণে নাক গরম হয়ে যেত, আগুন উঠে যেত। তো এই জন্য আমাদের দুইটা নাক ছিদ্র, একটা নাক ছিদ্র দিয়ে 4 ঘন্টা বাতাস যায়, তারপর 4 ঘন্টা আবার ওই নাক ছিদ্র অফ, পরে আবার 4 ঘন্টা এই নাক ছিদ্র দিয়ে যায় বাতাস যায়। এটা তুমি জোরে শ্বাস ফেলতে দেখতে পাবা, যে কোনো একটা নাক ছিদ্র দিয়ে তোমার বেশি বাতাস বের হয়, মানে ওটা এখন চলছে। 4 ঘন্টা যেই মাত্র হয়ে যাবে পরে দেখবা চেঞ্জ। সর্দি লাগলে ভালো বোঝা যায়। হ্যাঁ, সর্দি লাগলে ভালো বোঝা যায়, কারণ সর্দির সময় তো চেঞ্জ হওয়ার যেটা সিস্টেম আমাদের সফটওয়্যার, মানে আমাদের যিনি বানাইছেন তিনি যেভাবে সিস্টেম করে দিয়েছে ওই সিস্টেমে কিন্তু 4 ঘন্টা পর পর চেঞ্জ হয়। তো আমাদের নাক তখনই আটকে আসে যখন ধরো যে দিক দিয়ে শিংগুলো পড়তেছে আর কি, যখন চেঞ্জ করে ওইদিকেই শ্বাস নেওয়ার সিস্টেম চালু হয়ে যায় তখনই আমাদের নাক বন্ধ হয়ে যায়, তখন আমরা মুখ দিয়ে শ্বাস নিই। এই জন্য রাত্রে ঘুমানোর সময় সর্দি লাগলে অনেক সময় মুখ খুলে আমরা ঘুমাই। বুঝতে পারছো?
আমি তো ছিলাম না স্যার, আপনি তো আচ্ছা, যেটা বলছিলাম কি যেন বলছিলাম, ও হ্যাঁ, একটা নাকশিট এটা হলো, এটা বৈজ্ঞানিকরা দেখছে যে 4 ঘন্টা পর পর চেঞ্জ হয়, বুঝছো? এই 4 ঘন্টা পর পর চেঞ্জ হয় বলে গরম হওয়ার সুযোগ পাচ্ছে না। 4 ঘন্টাতে রেস্ট পাওয়া যাচ্ছে। আর যদি 24 ঘন্টায় যেত, হ্যাঁ, তাহলে কি হতো যে গরম হয়ে যেত এবং আগুন ধরে যেত, ঘর্ষণজনিত কারণে আগুন ধরে যেত। বুঝতে পারছো? এই কারণেই কিন্তু এই সিস্টেম করা আছে। হ্যাঁ, যেমন হলো ধূমকেতু যদি বায়ুমণ্ডল দিয়ে আসে, ঘর্ষণ আগুন ধরে দেয় না, সেরকম কাহিনী হতো। এই কারণে এই সিস্টেম। এবং বৈজ্ঞানিকরা এটা বলছে যে ছোট বাচ্চা যখন প্রথম পৃথিবীতে আসে তখন সে অনেক কেঁদে ওঠে কেন? এটার কারণ হিসেবে বলছে যে প্রথম নাক দিয়ে যখন বাতাস ঢুকে তখন তার নাক জ্বালাপোড়া করে, কারণ নাকের মধ্যে শ্বাসনালীর মধ্যে বাতাস ফরফর করে ঢুকছে না, জিন্দিগিতে ঢুকেনি, নতুন ঢুকছে, তখন ওর খুব জ্বালাপোড়া করে। ওই জ্বালাপোড়ার কারণে কান্নাকাটি করে, বুঝতে পারছো? কিন্তু এখন কান্নাকাটি আমরা করতে না কেন, এখনো তো ঢুকছে, অভ্যস্ত হয়ে গেছে। ব্যথাটা কি অভ্যস্ত হয়ে গেছে, বুঝতে পারলো কি? কিন্তু প্রথম যখন হয়েছিল তখন কান্নাকাটি করছিল, বুঝতে পারছো? করছিল অনেকে, আমরা সবাই করেছি, মনে না? তাই করছি না? না করিনি, না করলে তো অসুস্থ ভালো হয়। হ্যাঁ, না করলে অসুস্থ হয়, বুঝতে পারছো? এবং হচ্ছে যে দেখবে কান্নাকাটি করে না, মানে প্রথমে অনেক সময় দেখা যায় অক্সিজেন ঢোকা শুরু না করলে ও কান্নাকাটিও করে না, কিন্তু চুপ করে থাকে, বুঝতে পারছো? আর যখন ধরো ওকে মারে টারে তখন ওই মারলে তখন কাঁদে ওঠে, ব্যথা লাগে তখন কাঁদে ওঠে। এই সময় দেখা যায় যে কাঁদলে তো একটু উদর বেশি এটা সেটা নড়াচড়া হয়, তখন আর কি শ্বাস চালু হয়ে যায়, তখন আরো চিল্লায় ওঠে, ওই যে বাতাস ঢুকে, ও ভাবে কি ঢুকছে ভিতর দিয়ে, বুঝতে পারছো? তাহলে ন্যাসাল সেপ্টাম থাকার মেইন কারণ হলো আমাদের নাকের মধ্যে যেন গরম হয়ে না যায় এবং প্রতি 4 ঘন্টা পর চেঞ্জ হয়, এটা হলো মেইন কারণ, ঠিক আছে? ভেস্টিবিউল মানে তো আমরা জানলাম, এটা মিস্টেক কিছু লিখেছে। ভেস্টিবিউলের মধ্যে মূলত লোমকূপ থাকে, এইটুকু মনে রাখলেই হবে। ভেস্টিবিউলের মধ্যে লোমকূপ থাকে, নাসাগহ্বরের মধ্যে লোমকূপ থাকে না, ঠিক আছে? নাসাগহ্বরের মধ্যে কি থাকে? নাসাগহ্বরের মধ্যে মনে রাখবা, নাসাগহ্বর কতটুক, যেটুকু আমাদের বাইরে থেকে হাড় আছে, হাড় মানে কি ভেস্টিবিউলের পরে এই যে এইটুকু অংশ হাড় না, এই যে এইটুকু অংশ হাড় কিনা, এই হাড়ের অংশটুকু নাসাগহ্বর, হাড়ের অংশটুকু কি নাসাগহ্বর, মনে রাখবে? হাড়ের অংশ কঙ্কালের মধ্যে থেকে হ্যাঁ, কঙ্কালের এখানে দেখানো যাবে, কঙ্কালের এখানে তো হাড়ই আছে, ধরো তার মানে এই হাড়ের সম্পূর্ণ হলো নাসাগহ্বর, হাড়ের অংশটা নাসাগহ্বর। আর ওই নাসাগহ্বরের মধ্যে অনেক কিছু আছে, 3টা জিনিস মনে রাখবা। ওই নাসাগহ্বরের মধ্যে আছে সিলিয়াযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ, অর্থাৎ ওই হাড়ের মধ্যে, হাড়ের ভিতরের দিকে সিলিয়াযুক্ত মিউকাস, সিলিয়া বলতে যে রোম, ছোট ছোট রোম, এই সিলিয়ার কাজ কিন্তু ছোট ছোট, মানে 100 মাইক্রনের থেকে যারা ছোট রোম, ছোট ছোট জীবাণু বা ধুলাবালি এইগুলো আটকায়। সিলিয়াগুলোর কাজ কিন্তু সবসময় বাইরের দিকে বিট করে, সিলিয়াগুলো বাইরের দিকে বিট করে, বাইরের দিকে বিট করলে কি হয়, ছোট ছোট ধুলাবালিগুলো বাইরের দিকে বের হয়ে যায়, এটা হলো সিলিয়ার কাজ। তাহলে মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ, তাহলে নাসাগহ্বরের মধ্যে মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে। তো এটা মনে রাখতে পারো, সিমের ফ্যাক্টরি মনে রাখার জন্য, ভুলে গেলে মনে রাখবা, নাসাগহ্বরে কি আছে, সিমের ফ্যাক্টরি আছে, সিমের ফ্যাক্টরি, ভুলে গেলে নাসাগহ্বরে আছে সিমের ফ্যাক্টরি। তাহলে দেখো, সিলিয়াযুক্ত মিউকাস কোষ আর ফ্যাক্টরি মানে কি, অলফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে অলফ্যাক্টরি। মনে করো কেউ একজন বনের মধ্যে যাচ্ছিল, যেতে যায় একটা গহ্বরের মধ্যে একটা গর্তের মধ্যে ধস করে পড়ে গেছে, পড়ে যায় দেখছে সেখানে সিমের ফ্যাক্টরি। অলফ্যাক্টরি হলো, অলফ্যাকশন মানে ঘ্রাণ, মনে রাখবা, অলফ্যাকশন মানে কি ঘ্রাণ, অলফ্যাকশন, অলফ্যাকশন মানে হলো ঘ্রাণ, ঘ্রাণ মানে কি গন্ধ পাই না আমরা। তাহলে এই যে অলফ্যাক্টরি কোষ বলছে না, এই অলফ্যাক্টরি কথাটা আসছে অলফ্যাকশন থেকে, অলফ্যাকশন মানে ঘ্রাণ বোঝায়। হ্যাঁ, আমরা যে নাক দিয়ে গন্ধ পাই সেটা বোঝায়। হ্যাঁ, কাজে লেখা আছে, হ্যাঁ, ঘ্রাণ পাই। অলফ্যাক্টরি হলো, অলফ্যাকশন মানে ঘ্রাণ নেওয়া।
তো এই ঘ্রাণগুলো আমরা আমাদের এখানে যে তোমার স্নায়ুতন্ত্র ডেন্ড্রাইট আছে না, নাসাগহ্বরের মধ্যে স্নায়ুতন্ত্রের ডেন্ড্রাইট, ওই ডেন্ড্রাইটগুলো ঘ্রাণগুলো নিতে পারে। বুঝতে পেরেছো? সবগুলো কাজ করতে হবে। হ্যাঁ, কাজগুলো সবই করতে হবে এমসিকিউর জন্য। হ্যাঁ, এবার পশ্চাৎ নাসারন্ধ্র তার মানে কি, অর্থাৎ আমাদের এখানে একটা নাসারন্ধ্র আর আরেকটা নাসারন্ধ্র। মনে করো যে এটা আমাদের এই জায়গাটা মনে করো মুখের অংশ, এটা মনে করো আমাদের নাকের দিকের অংশ, তারপর মনে করো এই আর কি আমাদের লিখলেন, তারপর মনে করো এই। তো এখানে তো আমাদের আবার ইয়ে আছে দুইটা পার্টিশন, হ্যাঁ অন্যলিক। এখন আমাদের এই যে নাক মনে করো, এটা মনে করো মাথার অংশটা। এখন আমাদের নাকের যে কিছু অংশ, ধরো এই বাইরের দিকের এই অংশটা, এই অংশটা, আর এটা ভিতরের দিকে। তো নাসাগহ্বর যেটা, এই জায়গাটা মনে করলাম এটা নাকের অংশ। হ্যাঁ, তো কিছু দূর অঞ্চল পর্যন্ত, মানে কিছু দূর অঞ্চলগুলো, এটা ধরো কি সম্মুখ নাসারন্ধ্র, এটা মনে করো সম্মুখ নাসারন্ধ্র। তারপরে এখানে ধরো বড় বড় সুতার মতো মানে রোম আছে, তার এটা ভেস্টিবিউল। তারপরে গোটাটা মনে করো নাসাগহ্বর। নাসাগহ্বরের এইখানে একটা কিন্তু কি আছে বলতো, উভুলা। উভুলা মনে আছে? উভুলা, উভুলার কথা, আলজিহ্বা, উভুলা, এটা কিন্তু সেই উভুলা। তাহলে আমরা যে খাই, খাওয়ার সময় উভুলার কারণে কি হয়, খাবারটা উল্টা দিকে এদিকে আসে না, খাবারটা উল্টা দিকে আসে না। হ্যাঁ, তাহলে মনে করো এটা সম্মুখ নাসারন্ধ্রের অংশ, তারপরে এটা ভেস্টিবিউল, তারপরে নাসাগহ্বর। নাসাগহ্বর আমার বাইরে থেকে যেটা দেখছি আরেকটু সামনের দিকে আছে এসে, তারপরে এখানে তো ছিদ্র, এই যে ছিদ্র, এই ছিদ্রটির নাম হলো পশ্চাৎ নাসারন্ধ্র। এইটা হলো ছিদ্র, এটার নাম কি? পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র, এটার নামই হলো পশ্চাৎ নাসারন্ধ্র। এই যে পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্রের পরে তো ফাঁকা জায়গা, এই বরাবর যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হলো নাসাগহ্বর। নাসাগহ্বর, এটার নাম নাসাগহ্বর। এখন হ্যাঁ বলো। হ্যাঁ উপরে তো এইটা তো নাসাগহ্বর, তাই না? নাসাগহ্বর পার হলো, নাসাগহ্বর পার হলো পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্র পরে এখানে যে ফাঁকা জায়গা আছে না, এই যে এইটুকুতে ফাঁকা জায়গা, নাক বরাবর উপরের দিকে যে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা বলছে নাসাগহ্বর। নাকের পরে যে ফাঁকা জায়গা, মনে রাখবে, নাকের পরে যে ফাঁকা জায়গা, মানে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে তো ফাঁকা জায়গা আছে, আবার পশ্চাৎ নাসারন্ধ্রের আগে তো পাওয়া যাবে। হ্যাঁ ওটা তো নাসাগহ্বর। আর এটাও এছাড়া তো নাসাগহ্বর। ও এটা ভুল বললাম তো, স্যার এটা নাসাগলবিল। ও আচ্ছা, নাসাগলবিল লিখবো তো, ভুল করে লিখছি নাসাগহ্বর। নাসাগলবিল, গলবিল লিখবো ভুল করে নাসাগহ্বর লিখছি, বুঝছো না, কনফিউশন ওই জন্য। আচ্ছা, তাহলে ধরো এই যে এইখানে যে থাকা জায়গা, যেটা হাড়টি, হাড়ের অংশ আছে, তাই না? হাড়ের মতো যে অংশ, এটা মনে করো হাড়ের মতো অংশ, এটা হাড়ের মতো অংশ, এই হাড়ের মতো অংশ, এই জায়গাটা হলো নাসাগহ্বর। নাসাগহ্বর। আর তারপরে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যে ফাঁকা জায়গা, তার নাম নাসাগলবিল, তাই না? এখন মুখের এখানে যে আবার ফাঁকা জায়গা, মুখ মানে জিহ্বা শেষ, তারপরে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম কিন্তু মুখগলবিল। মুখগলবিল, এর নাম হলো কি? মুখগলবিল। মুখগলবিল, মুখগলবিল। বুঝতে পেরেছো? গলবিলের বাংলা অর্থ কি বলো তো? হ্যাঁ না, ঠিক বলেছো। বিল মানে প্রশস্ত এরিয়া। বিল বলতে বোঝায় প্রশস্ত এরিয়া। বিল মানে কি? প্রশস্ত এরিয়া। তার মানে কি, গলার গলবিল যখন বলছি মানে কি, গলাতে যে প্রশস্ত এরিয়া। আর নাসাগলবিল যখন হচ্ছে নাকের পরে যে প্রশস্ত এরিয়া। মুখগলবিল যখন মুখের পরে, মুখ যেখানে শেষ, তারপরে যে ফাঁকা জায়গা, এটা মুখগলবিল, তাই না? আরেকটা আছে ল্যারিংসোগলবিল। হ্যাঁ, মানে কি ল্যারিংসের পরে। ল্যারিংস বলতে আমরা তো জানি এই জায়গাটাতে, এটা ধরো খাদ্যনালী, এটা হলো শ্বাসনালী। শ্বাসনালী এখানে তো তরুণাস্থি আছে, তারপরে আশপাশে আছে। আগেরটা খাদ্যনালী, পরেরটা শ্বাসনালী না? হ্যাঁ আগের যেটা সেটা শ্বাসনালী, আগেরটা খাদ্যনালী, পরেরটা এটা হলো শ্বাসনালী, উপরেরটা। আর এটা হলো খাদ্যনালী।
খাদ্যনালী পরে থাকে মনে রাখবা, এর কারণ আছে। কারণ কাউকে জবাই দিলে শ্বাসনালী আগে আগে গেলে ও তাড়াতাড়ি মারা যাবে, বুঝছিলাম না? তার মানে শ্বাসনালী সামনে রাখতে হবে, সকল প্রাণীর শ্বাসনালী সামনে থাকে, বুঝতে পারছো? এই জন্যই কিন্তু যে সায়েন্টিফিক ওয়ে হলো যে প্রাণীর গলা কাটতে হবে, তাড়াতাড়ি মারা যাবে, কষ্ট কম, বুঝতে পারছো? গলার এইখানে কাটতে গেলে এইখানে একটা ক্যারোটিড ধমনী আছে, হ্যাঁ? তখন এই দুটো যদি তুমি আগে কেটে ফেলো, শ্বাসনালী না কেটে আগে যদি এই দুটো কেটে ফেলো, তাহলে ও তাড়াতাড়ি মারা যাবে। যদি এটা কাটতে গেলে এটা এমনি কেটে দেয়, এটা কেটে দেয়, এই দুটো কেটে গেলে দুটোর একটা কাটলেও তোমার হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। কারণ হলো রক্ত যখন ব্রেনে যাওয়া বন্ধ, তখনই হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে, বুঝতে পারছো? ব্রেনে যেতে না পারলে তখন সে ব্রেন গুলো কি হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। ব্রেন গুলো তখন মানে ঘুমিয়ে যাবে, তখন ব্যথাটা কম হবে, তখন ব্যথাটা কি হবে, কম হবে। তাহলে ল্যারিংস ও গলবিল কেন জানো? যে এই জায়গাটা ল্যারিংস আছে, তাই না? ল্যারিংস মানে ষড়যন্ত্র, তাই না? ষড়যন্ত্র ভিতরে ভোকাল কর্ড আছে, বাইরের দিকে কি তরুণাস্থি রিংটিং আছে, তরুণাস্থি আছে, হ্যাঁ? সবকিছু মিলে ল্যারিংস। ল্যারিংস এর পরে যে ফাঁকা জায়গা, তখন এর নাম কি, ল্যারিংস ও গলবিল। ল্যারিংস এর পরে যে ফাঁকা জায়গা, ল্যারিংস ও গলবিল। আচ্ছা, এত কিছু বই নাই, আমি জানার জন্য বললাম, হ্যাঁ? যে কোথাও যদি নাসা গলবিল পাও, মুখ গলবিল পাও, তাহলে যেন বুঝতে পারো যে ব্যাপারটা আসলে কি। বোঝা যাচ্ছে? মনে থাকবে তো? এই হলো ব্যাপার। শুধু গলবিল, গলার যে ফাঁকা এরিয়া, গলার যে প্রশস্ত এরিয়া, সেটা কি গলবিল, বুঝতে পেরেছো? এবার এখন খেয়াল করি আমরা নাসাগহ্বর হলো পশ্চাৎনাসারন্ধ্র হলো। পশ্চাৎনাসারন্ধ্রের যে ছিদ্র, তার নাম হলো কোয়ানা বা পশ্চাৎনাসারন্ধ্র বলছে, তাই না? এবার আমরা নাসা গলবিল, দেখো নাসা গলবিল কিন্তু আছে, তাই না? নাসা গলবিল আছে, পশ্চাৎনাসারন্ধ্র পরে নাসা গলবিল অবস্থিত, এরপরে মুখ গলবিল, ও এই দেখো এটা আছে। তাহলে দেখো এই উপরের দিকে যদি নাসা গলবিল থাকে, তাহলে তার নিচে কি মুখ গলবিল হবে না? মুখের তাই হচ্ছে এর উপরের দিকে নাসা গলবিল, তার নিচে কি মুখ গলবিল, এটা আছে, তাই না? ল্যারিংস ও গলবিলটা নাই। এবার ষড়যন্ত্র সম্পর্কে বলছে, তাই না? ষড়যন্ত্র বলবো না, ষড়যন্ত্র বললে ভুল হবে, ঠিক না? তোমরা ষড়যন্ত্র করছো, হবে না? ঠিক কিনা? ষড়যন্ত্র। আচ্ছা, তাহলে এবার দেখো যে নাসা গলবিল শেষ হলো। এবার আমরা একটু দেখি ষড়যন্ত্র সম্পর্কে। ষড়যন্ত্রের মধ্যে কি কি আছে, যে এটি নাসা গলবিলের নিচের অংশের ঠিক সামনের দিকের অংশ এবং তিন ধরনের তরুণাস্থির টুকরায় এগুলো গঠিত। একটা হলো থাইরয়েড। থাইরয়েড নামকরণ কেন হয়েছে? থাইরয়েড অর্থ হলো প্রজাপতি সদৃশ। থাইরয়েড অর্থ প্রজাপতি সদৃশ, দেখতে প্রজাপতির মতো, তাই এর নাম হলো প্রজাপতি সদৃশ। তারপর হলো ক্রিকেট, এর বাংলা অর্থ সংকুচিত, এই তরুণাস্থিটা খুব সংকুচিত, তাই এর নাম হলো ক্রিকেট। তারপর হলো অ্যারিটিনেট, এটা হলো তন্তুর মতো, এটা এত চিকন হাড় যে তন্তুর মতো মনে হয়, তাই এর বাংলা অর্থ তন্তু। তো এরকম তিনটা ধরনের অস্থি দিয়ে, তরুণাস্থি দিয়ে ষড়যন্ত্র গঠিত। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সব থেকে বড়, এটা মনে রাখবো। থাইরয়েড সবচেয়ে বড় এবং এটি গলার সামনে উঁচু হয়ে থাকে, এটা ছেলেদের থাকে, তাই না? আমাদের আছে এটা, তাই না? আমাদের হচ্ছে এই থাইরয়েডটা সামনের দিকে ঝুঁকে থাকার কারণে ভিতরে স্পেসটা বেশি হয়, হ্যাঁ? ল্যারিংসের স্পেসটা কি হয়, বেশি হয়। ল্যারিংসের স্পেস বেশি হওয়ার কারণে আমাদের তরুণাস্থিগুলো হয় মোটা মোটা। এর কারণে কি হয়, আমাদের কণ্ঠস্বর কি হয়, একটু মোটা। আর মেয়েদের এই তরুণাস্থিটা ভিতরের দিকে থাকে, বাইরের দিকে বের হয়ে থাকে না, তাই ষড়যন্ত্রের ওই জায়গাটাও চিকন, তরুণাস্থিগুলোও চিকন। এতে কি হয়, যে মেয়েদের কণ্ঠ এই কারণে চিকন। তো ছেলেদের দেখবা যতদিন পর্যন্ত এই তরুণাস্থিটা যতদিন পর্যন্ত ভিতরে থাকে, ততদিন কিন্তু ছেলেদের কণ্ঠ কি মেয়েদের মতোই থাকে। তোমাদের কণ্ঠ আজ থেকে 5 বছর আগে মেয়েদের কণ্ঠ ছিল কিনা? হ্যাঁ, মনে নাই? সুজার মনে নাই? হ্যাঁ, সুজার মনে নাই? হ্যাঁ হ্যাঁ, কি পরে চেঞ্জ হয়েছে না, কিন্তু ছোট বাচ্চাদের মানে 12-13 বছর বয়স
এজন্য তো বলে যে বয়স অনুসারে হ্যাঁ ওই যে লেখা আছে না বয়স অনুযায়ী কণ্ঠস্বর চেঞ্জ হয়, বুঝতে পারছো? এই হলো চেঞ্জ। আর মেয়েদের কিন্তু বয়স সন্ধিকালে কণ্ঠস্বর ওইভাবে কোনো চেঞ্জ হয় না, যেমন থাকে তেমনই, বুঝতে পারছো? ছেলেদের চেঞ্জ হয়, হ্যাঁ বুঝতে পারছো? এই তাহলে হচ্ছে যে এদেরকে অ্যাডামস আপেল বলা হয়। থাইরয়েড গ্রন্থির অপর নাম অ্যাডামস আপেল বলা হয়, কারণ কি যে ধারণা করা হয় খ্রিস্টানরা মনে করে আদম আলাইহিস সালাম যখন বন্দুক ফল খেয়েছিল তখন তার গলায় আটকে গেছিল, আটকে যাওয়ার কারণে ওখানে ইনফেকশন থেকে এটা হয়েছে, এটা মনে করা হয়। হ্যাঁ তো ওইটাকে আদম আদম আপেল মানে আপেল খেয়েছিল, খেয়ে এরকম হয়েছিল এটা বলা হচ্ছে। হ্যাঁ ষড়যন্ত্রের উপরে ছোট একটু অ্যাপিগ্লুটিস থাকে, যে এটার নাম অ্যাপিগ্লুটিস, তাই না? যে এটা তো আগেই জানো অ্যাপিগ্লুটিস থাকে, যে এটার নাম অ্যাপিগ্লুটিস। হ্যাঁ আচ্ছা, তারপর বলছে যে ষড়যন্ত্র অনেক পেশিযুক্ত থাকে। এর অভ্যন্তরভাগে থাকে মিউকাস আবরণে 6টি স্বররজ্জু বা ভোকাল কর্ড। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, কোন কোন বইয়ে 9টা আছে, হ্যাঁ কোন কোন বইয়ে 6টা আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। মাঝেদার বইয়ে 9টা আছে। কিভাবে 9টা আছে সেটা একটু বলে দিই। 9টা আসলে এইভাবে আছে যে তিনটা ষড়যন্ত্র থাকে ডবল ডবল, হ্যাঁ এরকম ডবল ডবল, মানে একটার সাথে একটা লেগে আছে ডবল ডবল, হ্যাঁ আর বাকি তিনটা থাকে সিঙ্গেল সিঙ্গেল। তাহলে আমি যদি এইভাবে করি 1 2 3 4 5 6 হয়, কিন্তু যদি এই ডবল গুলোকে আলাদা করে বলি তাহলে তো 9টা হয়। বুঝতে পেরেছো? বুঝছেন ব্যাপারটা? বুঝছো ব্যাপারটা? তাহলে হচ্ছে যদি 6 থাকে তাহলে 6 লিখো, দুইটা একসাথে থাকবে না, 9 থাকলে 9 দিব। যদি 6 না থাকে তাহলে তো বুঝতে হবে তাহলে 9টাই ঠিক। হ্যাঁ মাঝে যাবো এদিকে কোশ্চেন করলে এই জন্য 6 এবং 9 দুইটাই লিখে রাখতে হবে। হ্যাঁ বাকিটা বুঝতে পারবা, পাঁচটা তো বুঝতেই পারবা। এবার আমরা চলে আসি শ্বাসনালী বা ট্রাকিয়া, যেটা ঘাসফড়িংদের ট্রাকিয়া ছিল, সেখানে কিন্তু কি ছিল ইন্টিমা টিনিডিয়া ছিল, তাই না? মনে আছে ইন্টিমা টিনিডিয়া, তাই না? যে যেটার কারণে কি হচ্ছিল শ্বাসনালীটা চুপসে যেত। তো আমাদের শ্বাসনালীতে আল্লাহ ওই ইন্টিমা টিনিডিয়ার পরিবর্তে তরুণাস্থি রিং দিয়েছে, তরুণাস্থি রিং। তো এই তরুণাস্থি রিং থাকার কারণে কি হচ্ছে আমাদেরও শ্বাসনালী কি হচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে না। দেখো তরুণাস্থি রিং যদি না থাকতো তাহলে কি হতো? তরুণাস্থি রিং না থাকলে আমাদের কিন্তু অটোমেটিকলি আমাদের এটা মাংসের তৈরি হলে কি হতো যে চ্যাপ্টা হয়ে যেত, কারণ এখান থেকে তো তরল কিছু প্রবাহিত হচ্ছে না সবসময়, শুধু বাতাস, তাহলে চুপসে যেত, তাহলে আমরা দৌড়াতে মারা যেতাম, তাই না? তো এই জন্য তরুণাস্থি রিং দিয়েছে। তবে এই রিংটা কিন্তু একটা অদ্ভুত ভাবে দিয়েছে। সেটা অদ্ভুতটা কি যে এই রিংটা কিন্তু শ্বাসনালী সিয়ের মতো করে দিয়েছে, অর্থাৎ পরিপূর্ণ দেয়নি, মানে ধরো যে এইটুকু এরকম করে করে দিয়েছে। হ্যাঁ এরকম করে সব কি একদিকেই হবে না? হ্যাঁ হ্যাঁ সব সি গুলা কি এইভাবে হবে? হ্যাঁ সব সি না একই রকম হবে, সব একই দিক করে সি এর মতো হয়ে আছে, মানে এক সাইড ফাঁকা সি এর মতো করে আছে। এইভাবে বলা হচ্ছে 16 থেকে 20টা বা 15 থেকে 20টা, এটাও কিন্তু 2 রকম আছে। তাহলে 15 থেকে 20 বা 16 থেকে 20 দুইটাই মনে রাখতে হবে। হ্যাঁ উপরের সংখ্যা মনে রাখতে হবে। এদের হলো বিস্তৃতি হলো যে দেখো ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কর্ষণিকা পর্যন্ত বিস্তৃত 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ, 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস কিছু ফাঁকা নলাকার অংশ ট্রাকিয়া বলে। ট্রাকিয়া কাকে বলে এটা না, তবে এর সংখ্যাগুলো মনে রাখতে হবে। তারপরে 15 থেকে 20টা বা 16 থেকে 20টা। এই দেখো অর্ধ বলয় মানে কি পরিপূর্ণ বলয় হয়নি, গোল হয়নি, পরিপূর্ণ রিং হয়নি, আকৃতির হয়। এখানেও কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে, হ্যাঁ যে এখানে কিন্তু উদ্দেশ্য কি যে শ্বাসনালী যেন চুপসে না যায়, তাই না? তাহলে আমি যত রিংটা পরিপূর্ণ করবো ততই তো আমার প্রোটেকশন হওয়ার কথা, ততই আমার কি হবে চুপসাবে না, তাই না? কিন্তু এক সাইডে এরকম হয়ে আছে, এরকম এরকম রিংটা এইভাবে আছে, গোটাটা এরকম তুলে কিন্তু দেয়। হ্যাঁ আমাদের ষষ্ঠী এভাবে দেয়নি, আমাদের এরকম করে দিচ্ছে, সম্পূর্ণ দেয়নি। কেন দেয়নি? এর পিছনে সায়েন্টিফিক কারণ আছে, বলো দিন নিজে থেকে বলতে পারবে। তখন বাতাসে বেরোচ্ছে, কিছু তো কমছে, যদি সম্পূর্ণ থাকে তোমার তো ছোট হয়ে যায় না একেবারে। না শ্বাসনালী কোনো সংকোচন প্রসারণ হয় না, শ্বাসনালী সবসময় স্থির থাকে, শ্বাসনালী সংকোচন প্রসারণ হবে না কখনো। হ্যাঁ
শ্বাসনালী সংকোচন প্রসারণ হয় সবসময় ফিক্সড, খাদ্যনালী সংকোচন প্রসারণ হয়, শ্বাসনালী সংকোচন প্রসারণ হয় না। অক্সিজেন ঢোকার জন্য তোমার এটার কোনো সংকোচন প্রসারণের সিস্টেম নেই। তাহলে কেন? ওই জন্যই কিন্তু যে তোমার বলা হচ্ছে কি, ওই জন্য বলা হচ্ছে যে এই সূরা ওয়াক্যের মধ্যে একটা কথা আছে যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না, বারবার তাকাও তোমাদের চোখ হয়রান হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবে না। মানে কি, যত গবেষণা করা যায় তত দেখা যায় আসলে তাই, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে এটা তো পুরো দিলে বেশি প্রফেশন হতো, এটা আবার দিল না কেন? এর কিছু এই জন্য বলা হচ্ছে যে এরকম ডিজাইন করে সৃষ্টি হওয়া, তাই না, ডিজাইন করে সৃষ্টি হওয়া, এর পিছনে একজন বুদ্ধিমান সত্তা আছে। তাছাড়া কিভাবে ডিজাইন করা জিনিসপত্র হয়, তাই না? এক্সিডেন্টালি ভাবে হলে তো আর ডিজাইন করা জিনিস আসতো না। বাস আর ট্রাক এক্সিডেন্ট করতে পরে শোনা গেল বাস আর ট্রাকের এক্সিডেন্টে সেখানে অনেকগুলা বটি, হাসা, কাঁচি, ফ্রিজ, টিভি পাওয়া যাচ্ছে। এটা অদ্ভুত হবে না? তাই কিনা? যে কিছু বৈজ্ঞানিক বলছে মহাবিশ্বটা একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাহলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৃষ্টি হলে এত ডিজাইন করা জিনিস করতে হবে, তাই কিনা? ডিজাইনটা কোথায় কি হবে, কোথায় মুখ হবে, কোথায় পায়ে হবে, সব সিস্টেম করা। এলো কথায় হলে কোনো বুদ্ধিমান সত্তা না থাকবে তো যেখানে সেখানে, তাই না? পায়ে দেখা যাচ্ছে নিচে না হয়ে গালের পাশে পায়ে দিচ্ছে, বা এইখানে হয় সেখানে হয়, উল্টা পাল্টা, তাই না? এক একজন এক একটা এত সিস্টেম করে সুন্দর করে দেয়, ঠিক কিনা? তাই না? তো সেই জন্য এখানেও কিন্তু লজিক আছে। বলো তো, তোমরা বলতে পারো এটা, বইয়েরা তো বের করছে যে এটা এই কারণে। কি হতে পারে? কেন সম্পূর্ণ রিং দিল না? কেন হচ্ছে অর্ধেক দিছে অর্ধেক দেয়নি? না পারলে তো বলে দেবো, তোমরা চেষ্টা করো। সম্পূর্ণ রিং দিল না কেন? বলো, আসমা বলো, বলতে চাচ্ছি। আচ্ছা আমি বলি, সম্পূর্ণ রিং দেয়নি কেন? যে কারণ হলো খাদ্যনালীটা কিন্তু সংকোচন প্রসারণ হয়, ফুলে ওঠে সংকুচিত হয়, ফুলে ওঠে সংকুচিত হয়। তরুণাস্থি রিং যদি সম্পূর্ণ দিত তাহলে তরুণাস্থি রিংয়ের সাথে খাদ্যনালী বারবার ঘষা খায়, বারবার ঘষা খেয়ে খাদ্যনালী নষ্ট হয়ে যায়, ইনফেকশন। আর আল্লাহ দিয়ে দিলে তো মানুষ তার ভেঙে চলে ঠিক করতে পারতো? ঠিক করতে তো পারতো না। ভেঙে চলে ঠিক করা যাবে? ঠিক করা যাবে। তখন এই কারণেই তো মনে হচ্ছে, হ্যাঁ এই হলো কারণ। আচ্ছা তাহলে আমরা পরের পৃষ্ঠে আসি। এবার বঙ্কাস। বঙ্কাসের সরল বাংলা অর্থ কি? বঙ্কাসের সরল বাংলা অর্থ হলো বাতাস যাওয়ার রাস্তা। বঙ্কাসের সরল বাংলা অর্থ কি? বাতাস যাওয়ার রাস্তা। বঙ্কাসের সরল বাংলা অর্থ হলো বাতাস যাওয়ার রাস্তা। কাজ লাগবে। এখানে কিন্তু এটা সৃজনশীল পরের পৃষ্ঠে আছে যে এখানে একটা আছে, এইগুলো লাগে নাম আর শুধু এক লাইনের কাজ। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় একবার আসছিল, শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের নাম ও কাজ। ওই যে একটা ছক আছে না, এই ছকটা মুখস্থ করলে নাম আর কাজ, একটা করে কাজ। কাজটা তো এমসিকিউর জন্য কাজে দিচ্ছে, আবার সৃজনশীলের জন্য। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে বঙ্কাসটা হচ্ছে বাতাস যাওয়ার রাস্তা। আসলে আমাদের এই জায়গাটাতে কি হয়, যেখানে আমাদের শ্বাসনালী, এই শ্বাসনালী নিচের দিকে নেমে আসলো, তাই না? নিচের দিকে নেমে আসে, নেমে আসার পরে দুইটা দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই কি না? দুইটা দুই ভাগে ভাগ হয়ে যায়। তো এই ভাগটা মূলত, এই ভাগগুলোকে আমরা বলি বঙ্কাস। এই ভাগগুলোকে আমরা কি বলি? বঙ্কাস বলি। হ্যাঁ, এখন এই বঙ্কাসটা পরবর্তীতে যার মধ্যে ঢুকে যুক্ত হয় তার নাম কি? হাইলাম। হাইলাম মানে অবতল অংশ। হাইলামের বাংলা অর্থ অবতল অংশ। হাইলামের বাংলা অর্থ কি? অবতল অংশ। অবতল অংশে ঢুকে তাই নাম হাইলাম। তো এই অবতল অংশটা আসলে এরকম, এখানে আরেকটা আছে আমরা জানি, এটা একটু লম্বা হয়। হ্যাঁ, এটা একটু লম্বা মনে রাখবা। ডান দিকেরটা
বড় হয়, আয়তনে বড় হয়, একটু চওড়া হয়, আর এটা হলো লম্বায় বড় হয়। এটা কি হয়? লম্বায় বড় হয়, চওড়া ছোট। এর কারণও আছে। কারণ হলো এই জায়গায় হাড় থাকে না, হাড়টা একটু এদিক এদিক হেলে থাকে না, একটু এদিক হেলে থাকে, একটু এদিক হেলে থাকে না, এদিক হেলে থাকে। হাড়কে জায়গা দেওয়ার জন্য একটু ভিতরের দিকে আর একটু ইয়ে হয়, মানে একটু এরকম হয়ে যায় ভিতরের দিকে আছে নিচে আবার পাকস্থলী আছে। হ্যাঁ, নিচে তো অবশ্যই আছে, তার দূরত্ব আছে। এখানে তো আবার ইয়ে আছে না, এই এখানে ডায়াফ্রামের পর্দা আছে না, ডায়াফ্রামের পর্দা আছে, তাই না? মধ্যচ্ছেদা যেটা বলা হচ্ছে, ডায়াফ্রাম মানে মধ্যচ্ছেদা, এটা আসল বাংলা না। ডায়াফ্রামের বাংলা অর্থ, ফ্রাম মানে হলো প্রাচীর। ফ্রাম মানে কি? প্রাচীর। ফ্রামের বাংলা অর্থ প্রাচীর। ডায়া মানে হলো এমন একটা প্রাচীর যেটা ছিদ্রযুক্ত প্রাচীর। ডায়াফ্রামের বাংলা অর্থ ছিদ্রযুক্ত প্রাচীর। ছিদ্রযুক্ত প্রাচীর কেন? ডায়াফ্রামের মধ্যে দিয়ে কিন্তু খাদ্যনালী ঠিকই চলে গেছে, ধমনী শিরামেরা সব কিন্তু ডায়াফ্রামের ভিতর দিয়ে গেছে, মিডল পয়েন্ট দিয়ে বের হয়ে গেছে। বুঝতে পারছো? ছিদ্রযুক্ত প্রাচীর। ডায়াফ্রাম মানে কি? ছিদ্রযুক্ত প্রাচীর। তাহলে এই অংশটা, এই দেখো, এটা কি একটু অবতল না? এই অবতল অংশের নাম হায়রা, এই অবতল অংশের নাম হায়রা। তাহলে এটা এখন ভিতরে যখন আসে, তখন আবার এই দিকটার ফুসফুসের মোট লোব হচ্ছে 3টা, এদিককার ফুসফুসের লোব হলো 2টা। লোব মানে খণ্ডক, লোব মানে খণ্ডক। তাহলে এদিকে ডান দিকেরটা 3টা খণ্ডক, ডান দিকেরটা 3টা খণ্ডক, আর বাম দিকেরটা আবার হচ্ছে 2টা খণ্ডক। কারণ কি? বাম দিকেরটা একটু ছোট হয় তাই। এখন হচ্ছে এই বঙ্কাস যখন হচ্ছে ভিতরে ঢুকলো, তখন ভিতরে ঢোকার পর এই আবার অসংখ্য ভাগ হয়ে গেছে। যেমন হচ্ছে আসলে এ যখন ঢুকছে হাইরামে, ঢোকার পরে দেখছে এর তো 3টা ঘর, তখন ও বাধ্য হয়ে 3 ঘরেই কানেকশন দিয়েছে। 3 ঘরের মধ্যে ও ঢুকছে, 3 ঘরে ঢুকছে, যেহেতু দেখছে যে 3টা ঘর, তাই ও 3 ঘরের মধ্যে ঢুকছে। হ্যাঁ, 3 ঘরে ঢুকছে। তখন কিন্তু যে এই বঙ্কাসের নাম হয় প্রাইমারি বঙ্কাস, আর এই বঙ্কাসের নাম হলো সেকেন্ডারি বঙ্কাস। তাহলে এই যে প্রথম যে ভাগ হলো তার নাম কি? প্রাইমারি বঙ্কাস। এর নাম কি? প্রাইমারি বঙ্কাস। এর নাম হলো প্রাইমারি বঙ্কাস। প্রথম ভাগ হয়েছে তাই প্রাইমারি বঙ্কাস। এর নাম প্রাইমারি বঙ্কাস। আর হচ্ছে এই যে ভাগ হয়েছে এর নাম কি? সেকেন্ডারি বঙ্কাস। এর নাম হলো সেকেন্ডারি বঙ্কাস। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই সেকেন্ডারি বঙ্কাসের যে আরেকটা নাম আছে সেটা মনে রাখো, সেকেন্ডারি বঙ্কাস বা লোবার বঙ্কাস। সেকেন্ডারি বঙ্কাস বা লোবার বঙ্কাস। কেন লোবার বঙ্কাস নাম হলো বলো দেখি? লোবে ঢুকছে তাই, লোবের মধ্যে ঢুকছে না, সেজন্য এর নাম লোবার বঙ্কাস। লোবে ঢুকছে তাই এর নাম কি? লোবার বঙ্কাস। লোবে ঢুকছে তাই লোবার বঙ্কাস। ঠিক আছে? এইটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন এই সেকেন্ডারি বঙ্কাস যখন এইসব ঘরে ঢুকছে, ঢুকে দেখছে এইসব ঘরের মধ্যে, একটু ছোট করে দিই, এইসব ঘরের মধ্যে আবার অনেক খণ্ডক, এইসব ঘরের মধ্যে এসে দেখছে তো অনেকগুলো খণ্ডক। বুঝছো? তখন তো বিবাদে উঠতে কি এর মধ্যে আবার দেখছে আরো অনেক খণ্ডক, তাহলে আমি কি করি? তখন এই বাধ্য হয়ে আবার ভাগ হয়েছে, তাই না? এইসব ঘরের মধ্যে আবার আরো অনেকগুলো খণ্ডক, এইভাবে করে অনেকগুলো মোট খণ্ডক আছে হলো, এইসব ঘরের মধ্যে মোট খণ্ডক হচ্ছে 10টা। ডান দিকে 10টা, বাম দিকে আবার 8টা। এদেরকে বলা হয় যে সেগমেন্টাল পালমোনারি সেগমেন্টাল বলা হয়, মানে ফুসফুসীয় অংশ বলা হয়, ফুসফুসীয় অংশ। এটার নাম সেগমেন্টাল বঙ্কাস। আর এই যদি ভাগ হয়, এটা কোন কালিতে ভাগ করব? আসলে তাই, কারণ এই যুগে দেখতে এর মধ্যে আবার আরো ভাগ, তাই না? তাহলে ও আবার ভাগ, যেহেতু আরো ভাগ দেখছে তাই সে আবার ভাগ হয়েছে। তাহলে এখন যে ভাগটা হলো, এই ভাগটার নাম হলো টারশিয়ারি বঙ্কাস বা সেগমেন্টাল বঙ্কাস। এটার নাম কি? টারশিয়ারি বঙ্কাস বা সেগমেন্টাল। সেগমেন্টাল মানে ফুসফুসীয় অংশ, ফুসফুসীয় অংশ। এর নাম হলো
এই জিনিসটার নাম হলো সেগমেন্টাল কনকাস, সেগমেন্টাল কনকাস। হ্যাঁ বলো। বয় বানান ভুল হচ্ছে। ও ও আচ্ছা, এই সেগমেন্টাল কনকাসেরই আরেকটা নাম টারশিয়ারি কনকাস। প্রথমে টারশিয়ারি কনকাস ছিল, পাশে যা আছে তাই টারশিয়ারি কনকাস বা সেগমেন্টাল টারশিয়ারি কনকাস। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। ঈদের পর আমরা কি আর পড়ার কথা ছিল না? ধরো কি ছিল বলতো? হ্যাঁ খাওয়া দাওয়া ও আচ্ছা, এটা সব কাছে বলছি, তোমাদের কাছে সবাই আসছে না বলা হচ্ছে না, তো বলি তোমাদের হচ্ছে যে পরীক্ষা শেষ হলে তারপরে তো শুক্রবারে ক্লাস শুরু হবে। তো শুক্রবারের ক্লাসে কোনো একটা শুক্রবারের ক্লাসে রেস্টুরেন্টে সবাইকে নিয়ে যে ওদিন মিস করবে তার ওটা মিস হয়ে যাবে। মানে একদিন ওদের খাই দায় হবে না, বেশ ভারী খাই দায় করবো, বিকালের রাস্তা কিন্তু এমন খাই দায় করবো পেট যেন ভরে যায় এরকম। তো সেইটা কিন্তু করা হবে কোন সময়? শুক্রবারে। কারণ শুক্রবারে হলো তোমাদের 3:30 থেকে ক্লাস হয়। তো 3:30 থেকে 5টা ক্লাস হলে তখন তারপরে খাবার খাইতে খাইতে খিদে লেগে যাবে, তখন বিকালে নাস্তা হবে। তো তো সেটা কোন দিন করব? সেই দিনই করব যেদিন দেখবো যে কম আসছে, তার মানে সবাই যেন বেশি আসার চেষ্টা করে। খুললে মানে 5 শুক্রবারের কোনো এক শুক্রবারে খাই দাইতে হবে। হ্যাঁ, তো এখন যে মিস করবে তার মিস হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন একটু খেয়াল করো যে অনেক সময় উল্টা পাল্টা হতে পারে, মনে রাখবে কিভাবে। দেখো টারশিয়ারি, যেটার নাম হচ্ছে টারশিয়ারি কনকাস বা সেগমেন্টাল, মানে ফুসফুস অংশের মধ্যে ঢুকছে। সেগমেন্টাল মানে ফুসফুস অংশ। প্রথমে নাম ছিল লোব, তাই না? লোব হলো, লোবের মধ্যে যখন খন্ড হলো তখন এর নাম হলো সেগমেন্টাল। মানে ফুসফুস অংশ, ফুসফুস ছোট ছোট অংশ, এই নাম হচ্ছে হ্যাঁ, বা সেগমেন্টাল। তো সেগমেন্টাল মনে রাখবো কিভাবে? টারশিয়ারি অপর নাম সেগমেন্টাল আর সেকেন্ডারি অপর নাম হলো লোবার। মনে রাখবা টারশিয়ারিতে সি আছে না, সি, সেগমেন্টালেও দন্তস্ব আছে, এখানেও দন্তস্ব, এখানেও দন্তস্ব। তাহলে মনে রাখবা যেটা হলো টারশিয়ারিতে সি আছে, সি তে সেগমেন্টাল হয়, তার মানে এটারই অপর নাম সেগমেন্টাল। ভুলে গেলে এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন এবার এ দেখছে যে এদের আলাদা হলো না, এ দেখছে এর মধ্যে প্রত্যেকটা সেগমেন্টালের মধ্যে আবার অসংখ্য ছোট ছোট ঘর, অসংখ্য কি ছোট ছোট ঘর আছে, এর মধ্যে আবার অসংখ্য ছোট ছোট ঘর। ওই ঘরগুলোর নাম হলো লোবিউল। ওই ঘরগুলোর নাম কি? লোবিউল। আমরা জানি লোবিউল মানে কি? ওল মানে ছোট না, খুবই ছোট ছোট লোক, এর নাম হলো লোবিউল। অর্থাৎ এর ভিতরে আবার এসে দেখছে এর মধ্যে আবার ছোট ছোট অনেক ঘর, তার মধ্যে এর মধ্যে আবার। তাহলে এখন মনে করে এরকম, এই যে এরকম মনে করে এরকম অসংখ্য ছোট ছোট এরকম ঘর, এরকম ছোট ছোট ঘর মনে করে, হ্যাঁ, এরকম ছোট ছোট ঘর। এই যে ছোট ছোট আবার যে অনেক ছোট ছোট ঘর হলো না, এই ছোট ছোট ঘরগুলোর নাম কি? লোবিউল। ঘরের নাম কি? লোবিউল। ছোট ছোট ঘরের মতো যেটা সেটা হলো লোবিউল, এর নাম হলো লোবিউল, ঠিক আছে? তাহলে এখন এবার যখন লোবিউলের মধ্যে আবার ঢুকতে হবে, কারণ কি টারশিয়ারি এসে দেখছে এর মধ্যে আবার ছোট ছোট ঘর, তখন ও কি করবে? আবার শাখা বিন্যস্ত করবে, আবার কি শাখা বিন্যস্ত করবে। এখন এই যদি শাখা আবার যদি শাখা বিন্যস্ত করে, তখনই ওর নাম হয়ে যাবে কনকাস, আর থাকবে না, তখন নাম হয়ে যাবে কি? বঙ্কিউল। এতক্ষণ কি ছিল? কনকাস, প্রাইমারি কনকাস, সেকেন্ডারি কনকাস, টারশিয়ারি কনকাস। টারশিয়ারি কনকাস যদি ভাগ হয় তার নাম লোবিউল। হ্যাঁ, লোবিউলের মধ্যে গেল, লোবিউলের মধ্যে যে যাবে তার নাম বঙ্কিউল। টারশিয়ারি কনকাস লোবিউলের মধ্যে গেলে, টারশিয়ারি কনকাস লোবিউলের মধ্যে গেলেই তার নাম হবে বঙ্কিউল, বা বলতে পারো লোবিউল বঙ্কিউল। তাহলে হচ্ছে এখন দেখো এ যখনই ভাগ হবে, এ যখন হিসাবের মধ্যে ঢুকতে শুরু করবে, তখন এই অংশের নাম হয়ে যাবে কি?
এইবারের নাম এইবারের নাম হয়ে গেল লবিউ বঙ্কিউল লবিউলের হচ্ছে বঙ্কিউল, এর নাম হলো বঙ্কিউল। এর নাম কি হলো বঙ্কিউল, এর নাম হলো বঙ্কিউল, এর নাম কি বঙ্কিউল। আচ্ছা, তাহলে এই বঙ্কিউল একটু বইয়ের দিকে তাকাও, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো বঙ্কিউল ছবি দেওয়া আছে না? দেখো এখানে কিন্তু বঙ্কিউলের পর থেকে আবার ভাগগুলো দেখাচ্ছে, তার আগে ভাগগুলো কিন্তু দেখায়নি, দেখাইছে? দেখায়নি, বুঝতে পারছো? তার আগে দেখায়নি, এখান থেকে দেখাচ্ছে। তাহলে এখন বঙ্কিউল যদি ভাগ হয় তাহলে কি হবে? এবার বঙ্কিউল আবার ভাগ হচ্ছে, এই যে বঙ্কিউল, এবার দেখো বঙ্কিউল, এবার বঙ্কিউল ভাগ হবে। এই বঙ্কিউল যদি ভাগ হয় তখন আবার এর আবার নাম হবে কি? এটার নাম হবে এটার নাম হবে প্রান্তীয় বঙ্কিউল। এর নাম কি? প্রান্তীয় হ্যাঁ, এর নাম কি হলো প্রান্তীয় বঙ্কিউল। প্রান্তীয় বঙ্কিউল ভাগ হলেই তার নাম হয়ে যাবে শোষণ। প্রান্তীয় বঙ্কিউল দেখো এখানে আছে প্রান্তীয় বঙ্কিউল, আর এবার এই প্রান্তীয় বঙ্কিউল যখন ভাগ হয়ে গেল, প্রান্তীয় বঙ্কিউল ভাগ হয়েছে, এর নাম কি শোষণ বঙ্কিউল। এগুলো কিন্তু বইয়ের ছবি দেওয়া আছে, পরের গুলো, আগের গুলো নাই। আগের গুলাটা ভালো করে খেয়াল করলে বইয়ের ভাষা বুঝতে পারবে। এর নাম হয়ে গেল শোষণ বঙ্কিউল, তাই না? দেখো এখানে শোষণ বঙ্কিউল কিন্তু শোষণ বঙ্কিউল দেওয়া আছে না? আচ্ছা, শোষণ বঙ্কিউলের একটা অংশ দেখাচ্ছে, শোষণ বঙ্কিউলের একটা অংশ দেখাচ্ছে যে ধরো ভাগ হয়েছে, তো ভাগ হয়ে এরকম এরকম বায়ুথলি গঠন করছে, ভাগ হয়েছে বায়ুথলি গঠন করছে, বায়ুথলি গঠন করছে। হ্যাঁ, এটা রকমের বললাম এখান থেকে বায়ুথলি গঠন করছে, ভাগ হচ্ছে বায়ুথলি গঠন করছে, ভাগ হচ্ছে বায়ুথলি গঠন করছে, লাস্টে এসে অনেকগুলা বায়ুথলি দিয়ে এরকম একটা গঠন করছে। তাহলে এই যে যারা বায়ুথলি গঠন করতেছিল তার নাম হলো অ্যালভিউলার নালী। তার নাম কি? অ্যালভিউলার নালী। এর নাম হলো অ্যালভিউলার নালী, অ্যালভিউলার নালী। এই ছবির দিকে তাকায় করবা, দেখবা সব বুঝে ফেলবা। এইটার নাম কি? এই গোটাটার নাম কি? গোটাটার নাম হলো অ্যালভিউলার থলি। গোটাটার নাম কি? অ্যালভিউলার থলি। স্যার অ্যালভিউলার যে বাদ গেল, হ্যাঁ অ্যালভিউলার বলবো, গোটাটার নাম অ্যালভিউলার থলি। আর এই এক একটা অংশ হলো কি? অ্যালভিউলাস। এক একটা অংশ কি? অ্যালভিউলাস। লাস্টের দিকে এসে কোথাও সমস্যা হলে বলো। আর এই যে ভিতরে ফাঁকা জায়গা, এর নাম হলো অ্যাট্রিয়াম। এর নাম কি? অ্যাট্রিয়াম। আচ্ছা, এখন একটু তোমরা বলো, আমি এখানে একটু তাড়াতাড়ি করে দেখালাম, এই জায়গাতে কোনো সমস্যা হচ্ছে কিনা যেটা বলো। সমস্যা হচ্ছে কোনো? হ্যাঁ বলো, কনফিউজিং আবার বলো। আচ্ছা দেখো, তুমি প্রথমে বইয়ের দিকে তাকাও। হ্যাঁ কি কি বললাম? আচ্ছা, স্যার আগে শোষণের পর থেকে শুরু করেন। শোষণের পর থেকে শোষণ মানে ও শোষণ বঙ্কিউল। আচ্ছা, এই যে শোষণ বঙ্কিউলটা আছে, হ্যাঁ, এদিকেও যদি আমি এটা করতাম, মনে করো এটা ধরো এটাও যদি আমি এরকম করে ফেলতাম, এরকম করতে শুরু করতাম, হ্যাঁ, যেখান থেকেই তোমার অ্যালভিউলাস তৈরি হওয়া শুরু হবে, সেই জায়গাটার নালী, সেই জায়গাটার নাম হবে কি? অ্যালভিউলার নালী। কিন্তু এখানে তো অ্যালভিউলাস তৈরি হয়নি, বুঝছে? তাই এর নাম শোষণ বঙ্কিউল। যে এখানে তোমার অ্যালভিউলাস তৈরি হতে শুরু করছে যে নালীতে, তার নাম অ্যালভিউলার নালী। আর যে নালীতে অ্যালভিউলাস তৈরি হয়নি তার আগ পর্যন্ত শোষণ বঙ্কিউল। তার আগ পর্যন্ত কি? শোষণ বঙ্কিউল। আর যদি সেই শোষণ বঙ্কিউলে, যখনই শোষণ বঙ্কিউলে যদি অ্যালভিউলাস তৈরি হতে শুরু করে দেয়, তাহলে ওর নাম হলো অ্যালভিউলার নালী। ওর নাম কি? একটু বইয়ের ছবির দিকে তাকাও, বুঝতে পারবা। দেখো এখানে বললাম হলো শোষণ বঙ্কিউল, দেখো এখানে কিন্তু অ্যালভিউলাস তৈরি করেনি, তাই এর নাম শোষণ বঙ্কিউল বললো। আর নিচের দিকে অ্যালভিউলার নালী সেখানেই চিহ্নিত করেছে, দেখো তার ডান দিকে কিন্তু একটা অ্যালভিউলাস দেখাচ্ছে। অ্যাট্রিয়াম আর অ্যালভিউলার থলির মধ্যে পার্থক্য কি? অ্যাট্রিয়াম আর অ্যালভিউলাসের থলির মধ্যে পার্থক্য হলো সম্পূর্ণ গুচ্ছটার নাম হলো অ্যালভিউলার থলি, আর সকল অ্যালভিউলাসের মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার নাম হলো অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম মানে অভ্যন্তর অঙ্গ। এইখানে সকল অক্সিজেন তো মাঝে দিয়ে দেখাচ্ছে। কোনটা? দুইটা অ্যাট্রিয়াম এখানে মাঝে দিয়েছে, আবার অ্যাট্রিয়াম থলিও এখানে মাঝে, এইখানে এইভাবে দিয়েছে। এটা ভুল দিয়েছে, হ্যাঁ এটা ভুল দিয়েছে।
গোটাটা অ্যালভিওলার থলে, এই গোটাটাই হলো অ্যালভিওলার থলে। দুটাই একই জায়গায় চিহ্নিত করাটা ওটা মিস্টেক, ঠিক আছে, ওটা মিস্টেক, দুটো এক জায়গায় চিহ্নিত না। তাহলে শ্বসন মণ্ডল দিয়ে বুঝলাম প্রান্তীয় লোকিয়ল ভাগ হলে তার নাম শ্বসন মণ্ডল। শ্বসন মণ্ডল নিচের দিকে এসে যেখান থেকে অ্যালভিওলাস তৈরি করতে শুরু করে দেবে ওর নাম অ্যালভিওলার নালী, ওর নাম হয়ে গেল অ্যালভিওলার নালী। বুঝতে পারছো? অ্যালভিওলার নালী প্রান্তের দিকে এসে অনেক অ্যালভিওলাস তৈরি করলো, তখন এর নাম অ্যালভিওলার থলে। আর অ্যালভিওলার থলের মাঝের কেন্দ্রের অঞ্চলের নাম হলো অ্যাট্রিয়াম, ফাঁকা জায়গা। আজকে আমরা বলো তো এই সমস্যা হলো আর নাই সমস্যা। তাহলে এইটুকু পর্যন্ত তোমরা হচ্ছে আগামী দিন হচ্ছে যে ফুসফুস পর্যন্ত পড়বা, কারণ আমি কিন্তু সব বলে দিচ্ছি, বইয়ের মধ্যে যা যা লেখা আছে বলে ফেলছি। এখন পড়লে আশা করি ছবি দিকে তাকে পড়বা, আশা করি সমস্যা হবে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা ফুসফুসের গঠনটা শিখি। স্যার এই অধ্যায়ের কোনগুলো একেবারে শিওর আসতে শিখে হয়েছে লাগাই। আচ্ছা তারা দেবনি।